হ্যালো এভরিওয়ান, এসএসসি এমটিএস 2023-এর যে ম্যাথসে আমরা পিআইকিউ এর সিরিজ শুরু করেছিলাম তার শিফট 1 থেকে শিফট 5 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা দেখব শিফট 6। তো শিফট 6-এর প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, সুশান্ত 20 টাকা দরে 3 প্যাকেট তেল, 21 টাকা দরে 4 প্যাকেট এবং 22 টাকা দরে 3 প্যাকেট তেল কিনেছিলেন। তাহলে এক প্যাকেট যে তেল তার অ্যাভারেজ দাম কত ছিল সেটা আমাদের বার করতে বলেছে। তো প্রথমে আমাদের টোটাল যে প্রাইসটা সেটা যদি বার করি তাহলে সেটাকে নাম্বার অফ প্যাকেট দিয়ে ডিভাইড করলেই আমরা অ্যাভারেজ প্রাইসটা পেয়ে যাব। তাহলে প্রথমে বলেছে 20 টাকা দরে 3টে প্যাকেট, তাহলে 20 টাকা দরে 3টে প্যাকেট, তাহলে এখানে আমাদের টোটাল টাকা লেগেছে 60 টাকা। তারপরে বলেছে 21 টাকা দরে 4টে প্যাকেট, তার মানে এখানে আমাদের কত টাকা লেগেছে, এইটা হচ্ছে 84 টাকা। তারপরে বলেছে 22 টাকা দরে হচ্ছে 3টে প্যাকেট, তাহলে এখানে আমাদের টোটাল যে টাকা সেটা হচ্ছে 66 টাকা। তাহলে আমাদের টোটাল প্যাকেট কটা হলো, 3 + 4 + 3 মানে হচ্ছে আমাদের টোটাল প্যাকেট হচ্ছে 10টা প্যাকেটের টোটাল যে প্রাইস সেটা হচ্ছে 60, আর 60 যদি যোগ করতে হয় 120, 120 আর 80 যোগ করলে হয় 200, আর এখানে 6 4 10, তাহলে এখানে হচ্ছে 210 টাকা। অর্থাৎ 10টা প্যাকেটের যদি দাম যদি 210 টাকা হয় তাহলে আমাদের অ্যাভারেজ যে একটা প্যাকেটের দাম সেটা কত হবে, 210 ডিভাইডেড বাই 10, তাহলে এটা হয়ে যাবে আমাদের 21 টাকা হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের গড় দাম, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পায় এবং পরের বছর জনসংখ্যা 10% হ্রাস পায়। দ্বিতীয় বছরের শেষে যদি শহরের মোট জনসংখ্যা অর্থাৎ 10% বৃদ্ধি এবং 10% হ্রাস পাওয়ার পরে মোট জনসংখ্যা আমাদের দাঁড়িয়েছে 19,800, তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল। তো এখানে আমাদেরকে জানতে হবে যে 10% মানে আমরা লিখতে পারি কত, 10/100, তার মানে এই ভগ্নাংশটাকে আমরা 1/10 লিখতে পারি। এবার যখন বলেছে 10% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি মানে হচ্ছে 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট বৃদ্ধি মানে হচ্ছে 11/10, আর যখন হ্রাস পায় 10% তখন আমরা লিখতে পারি 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট হ্রাস মানে আমরা এটাকে লিখতে পারি 9/10। এবার বলেছে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত, তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা আমরা যদি পি ধরি তাহলে সেটা একবার বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে 10% বৃদ্ধি মানে 11/10 হয়েছে। আবার দ্বিতীয় বছরে সেটা 10% হ্রাস পেয়েছে, তার মানে হচ্ছে 9/10 হয়েছে। তাহলে এইটা ইকুয়াল টু আমাকে দেওয়া আছে 19,800। তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে কী হবে দেখো, 9 আর 11 যদি আমরা গুণ করি তাহলে 99 হয়, আর 99কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের হয় 198। তাহলে এখানে 2 হলো আর দুটো শূন্য, তাহলে এখানে আমাদের পি ইকুয়াল টু কত পেলাম, এখানকার যে 10 এবং 10 মাল্টিপ্লাই আকার আছে সেটা হচ্ছে 100, তাহলে এখানে আমাদের 200-র সাথে দুটো এক্সট্রা জিরো অ্যাড হবে, তাহলে এখানে আমাদের প্রথম বছরের শুরুতে যে জনসংখ্যা সেটা ছিল 20,000, অর্থাৎ এখানেও আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, যদি পি 3 ঘন্টায় একটি কাজ শেষ করতে পারে এবং কিউ 6 ঘন্টার মধ্যে কাজটি শেষ করতে পারে, তাহলে তারা একসাথে কাজটি এক্স মিনিটে শেষ করে। তাহলে আমাদেরকে এক্সের ভ্যালু বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে বলেছে পি কাজটি শেষ করে 3 ঘন্টায়, তাহলে এখানে আমাদের পি 3 এবং কিউ বলেছে 6। তাহলে এদের যদি আমরা এলসিএম নিই তাহলে টোটাল ওয়ার্কটা কত পাবো, সেটা হচ্ছে 3 আর 6 এলসিএম হবে 6, তাহলে এখানে আমরা পি এর এফিসিয়েন্সি পাবো 2 এবং কিউ এর এফিসিয়েন্সি পাবো এখানে 1। তাহলে বলেছে কাজটি তারা যদি একসাথে করে তাহলে এক্স মিনিটে শেষ করে, এইটা আমাদেরকে মিনিট দেওয়া আছে সেইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে পি প্লাস কিউ যদি একসাথে কাজটি করে তাহলে শেষ হবে কতক্ষণে, তাহলে টোটাল ওয়ার্ক ছিল 6 আর তাদের এফিসিয়েন্সি যোগফল 2 + 1 করলে হবে 3, তাহলে এইটা হলো আমাদের 2 ঘন্টা, যেটা আসলো সেটা আমাদের আসলো ঘন্টা, এইটা ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে এক্স মিনিট। তাহলে 2 ঘন্টাকে যদি আমরা মিনিট করি তাহলে কত পাবো, 2 × 60, তার মানে হচ্ছে 120 মিনিট। এই 120 মিনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে এক্স, তাহলে এই এক্স এর ভ্যালু আমরা কত পাবো, এক্স এর ভ্যালু পাবো 120, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, সরিষা তেলের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের থেকে 10% বেশি, কোনো লাভ বা ক্ষতি না থাকার জন্য চিহ্নিত মূল্যের চেয়ে কত শতাংশ দামে সেটিকে বিক্রি করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে এমপি বা চিহ্নিত মূল্য দেওয়া আছে বা মার্ক প্রাইস যেটাকে আমরা বলি, আর ক্রয় মূল্য বা সিপি দেওয়া আছে। তাহলে বলেছে সিপি থেকে আমাদের এমপি সেটা কত, এখানে যদি সিপি এমপি ধরি তাহলে সিপি যদি আমাদের 100 ধরি তাহলে এমপি বা চিহ্নিত মূল্য সেটা হচ্ছে 10% বেশি, তার মানে হচ্ছে এটা 110। এবার এখানে আমাদেরকে বলেছে যে কোনো লাভ বা ক্ষতি থাকতে হবে না, তাহলে আমাদের এই যে চিহ্নিত মূল্য ছিল সেটা থেকে কত শতাংশ কমে বিক্রি করতে হবে। কখন আমাদের লাভ বা ক্ষতি থাকে না, যখন আমাদের ক্ষতি হয় তখন আমাদের ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, এখানে হবে এসপি। আবার যখন আমাদের লাভ হয় তখন আমাদের সিপিটা এসপির থেকে কম হয়। আবার যখন আমাদের লাভ ক্ষতি কিছুই হয় না তখন আমাদের সিপি ইকুয়াল টু এসপি হয়। তাহলে এখানে আমাদেরকে বলেছে যে লাভ ক্ষতি কিছুই নাই, তার জন্য আমাদেরকে এসপি ইকুয়াল টু সিপি হতে হবে। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য 100 যদি ধরি তাহলে আমাদেরকে বিক্রয় মূল্য 100 হতে হবে। তারপরে বলেছে যে চিহ্নিত মূল্যের থেকে কত শতাংশ কমে বিক্রি করতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের চিহ্নিত মূল্য বা এমপি, আর এইটা হচ্ছে আমাদের বিক্রিত মূল্য। তাহলে এখান থেকে আমাদের কত শতাংশ কম হয়েছে সেটা বার করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে কম কত হয়েছে, 110 থেকে 100, তার মানে 10 ইউনিট কম হয়েছে। 10 ইউনিট কম কার উপর হয়েছে, 110-এর উপর কম হয়েছে, আর এটাকে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এইটা দিয়ে যদি 0 0 কাটি তাহলে 100/11, তার মানে এইটা আমাদের পেয়ে যাবো 9 11 99, তার মানে 9.1-11%, এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 5, সবথেকে বড় সংখ্যা কোনটি যা 627, 15,630 এবং 3128কে ভাগ করলে যথাক্রমে 2, 5 এবং 3 অবশিষ্ট থাকে? তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কনসেপ্ট লাগাবো গসাগুর। তো গসাগু কনসেপ্ট লাগানোর আগে যে সংখ্যাগুলো আমাদেরকে দেওয়া আছে সেই সংখ্যাগুলো থেকে অবশিষ্ট যে সংখ্যাগুলো আমাদের আছে সেটা প্রথমে মাইনাস করব। তাহলে 627 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই 625। তারপরে 15,630 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে এটা আমরা পাই 15,625। একই রকমভাবে 3,128 থেকে 3 মাইনাস করলে এইটা আমরা পাই 3,125। এবার আমাদেরকে 625, 15,625 এবং 3125-এর গসাগু বার করতে হবে। গসাগু কেননা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা বার করতে হবে যে সংখ্যাটা এই তিনটে সংখ্যাকে ভাগ করতে পারে। অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমরা হটিয়ে দিয়েছি। এখন যে সংখ্যাগুলো পেয়েছি অর্থাৎ 625, 15,625 এবং 3125, তাহলে এই সংখ্যাগুলোকে এদের গসাগু দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাবে। তাহলে এদের গসাগু বার করার জন্য তোমরা গসাগু করতে পারো, বা আমি এটা যদি মাল্টিপল আকারে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 625 আছে। তারপর এখানে দেখো 625কে যদি আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা 15,625 পাই। আর 3125কে যদি আমরা 625 মাল্টিপ্লাই করে লিখতে চাই তাহলে এখানে যদি আমরা দেখো 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 3125 আসে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করা যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে 625 আমাদের আছে, অর্থাৎ 625 এই যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যার একটা ফ্যাক্টর, এবং সেটাই হচ্ছে এদের লার্জেস্ট কমন ফ্যাক্টর। আর লার্জেস্ট কমন ফ্যাক্টর মানেই আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের এইচসিএফ বা হচ্ছে গসাগু। তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 625ই হবে সবথেকে বড় সংখ্যা, যেটা দ্বারা এই তিনটে সংখ্যাকে ভাগ করলে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ এই তিনটে সংখ্যা 625, 15,625 এবং 3125। এবার এই 625 দিয়ে যদি আমাদের 627, 15,630 এবং 3128কে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 2, 5 এবং 3 ভাগশেষ থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি 625 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6 দিয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে আমাদের একটা বার গ্রাফ দেওয়া আছে, আর বার গ্রাফে বলেছে যে ডিফারেন্ট কোম্পানিজ XYZ এর যে প্রোডাকশন সেটা দেওয়া আছে। তারপরে কোশ্চেন বলেছে দ্য টোটাল প্রোডাকশন অফ কোম্পানি জেড ইন 2012 to 2013 ইজ হোয়াট পার্সেন্ট অফ টোটাল প্রোডাকশন অফ কোম্পানি এক্স ইন 2010 অ্যান্ড 2011। তো এখানে আমাদেরকে কী করতে হবে? টোটাল প্রোডাকশন বার করতে হবে। টোটাল প্রোডাকশন কার কার? একটা হচ্ছে জেডের, একটা হচ্ছে এক্সের। জেডের যে প্রোডাকশন সেটা কোন কোন বছর বার করতে হবে? সেটা হচ্ছে 2012তে এবং 2013তে জেডের প্রোডাকশন দেখতে হবে। তাহলে 2012 হচ্ছে এইটা এবং 2013 হচ্ছে এইটা। আর জেড কোনটা? আমাদের 3 নম্বর দাগটা হচ্ছে জেড। তাহলে 2012 এবং 13তে জেডের যে টোটাল প্রোডাকশন সেটা এখানে ছিল 60, এখানে ছিল 60। তাহলে এইটা আমাদের হয়ে যাবে কত? টোটাল জেডের প্রোডাকশন 120। এবার আমাদেরকে বলেছে যে কোম্পানি এক্সের যে টোটাল প্রোডাকশন সেটা 2010 এবং 11তে কত ছিল? এইটা দেখো 2010, এটা ছিল 11, আর এক্স হচ্ছে মানে হচ্ছে আমাদের প্রথম কলামটা। তাহলে এখানে 50 আর এখানে হচ্ছে 40, তার মানে এইটা হচ্ছে আমাদের 90। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স এবং জেডের যে টোটাল প্রোডাকশন সেটা আমরা পেলাম। এবার জেডের যে পার্সেন্টেজ এক্সের সাপেক্ষে সেটা আমাদেরকে বার করতে বলেছে। এখন আমরা যদি 120 এবং 90 যদি রেশিও নিতে চাই তাহলে এখানে দেখো এইটাকে যদি 30 দিয়ে কাটি তাহলে এখানে আমরা পাবো কত? 3। এখানে যদি 30 দিয়ে কাটি তাহলে এটা পাবো আমরা 4। তাহলে 4 যে রেশিওটা পেলাম সেটা 3-এর কত পার্সেন্ট? তাহলে উপর আমরা কত পাবো? দেখো উপর পাবো আমরা 400, আর নিচে পাবো কত? নিচে পাবো হচ্ছে 3। তাহলে এইটা যদি আমরা ভাগ করি তাহলে 400কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 40 যদি ধরি তাহলে 3 তার হয় 39, তার মানে হয়তো 133.33%, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, 3,600 টাকাকে এমনভাবে ভাগ করা হয়েছে যে প্রথম অংশের অর্ধেক, দ্বিতীয় অংশের 1/3 এবং তৃতীয় অংশের 1/5 সমান বা একই। তাহলে তৃতীয় অংশের পরিমাণ কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের তিনটে অংশ, একটা এ, বি এবং সি, তিনটে অংশ যদি ধরি তাহলে আমাদের শর্ত কি বলেছে? বলেছে প্রথম অংশের অর্ধেক, তাহলে আমরা লিখতে পারি a/2 ইজ ইকুয়াল টু দ্বিতীয় অংশের 1/3 মানে আমরা লিখতে পারি b/3 এবং তৃতীয় অংশের 1/5 মানে হচ্ছে c/5। এইটা হচ্ছে আমাদেরকে শর্ত দেওয়া আছে। তাহলে আমাদেরকে এ, বি এবং সি এর যে অনুপাত সেটা বার করতে হবে। তাহলে অনুপাতে দেখো আমাদের হরগুলোকে যদি সরাতে চাই তাহলে নিচে 2, 3 এবং 5 যেটা আছে তাদের এলসিএম যদি আমরা উভয় দিকে মাল্টিপ্লাই করি তাহলে 2, 3 এবং 5-এর এলসিএম হবে আমাদের 30। তাহলে প্রথম সংখ্যাকে 30, দ্বিতীয় সংখ্যাকে 30 এবং থার্ড সংখ্যাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আমাদের 15a ইজ ইকুয়াল টু 10b ইজ ইকুয়াল টু 6c, এইটুকু আমরা লিখতে পারি। এবার এইটুকু যখনই আমরা পেয়ে গেলাম তখনই আমরা এ, বি এবং সি এর যে রেশিও সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এ রেশিও বি রেশিও, এবার আমরা এ, বি এবং সি এর যে রেশিও সেটা কী করে বার করবো? দেখো যখন আমরা এ রেশিও বার করবো তখন এ এর মানটাকে নেব না, বি এবং সি এর মানটাকে নিয়ে তাদেরকে আমরা গুণ করে দেবো। তাহলে 10 এবং 6 যদি গুণ করি তাহলে এখানে পাবো 60। একই রকমভাবে বি এর যখন মান বার করবো তখন বি এর ভ্যালু 10টাকে আমরা নেব না, বি এর সহগটাকে, সি এর এবং এ এর সহগটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে 6 15 হচ্ছে 90
একই রকমভাবে সি এর ভ্যালু কত হবে, এ এবং বি এর গুণফল, তার মানে এখানে সহগের গুণফল, তার মানে এখানে হয়ে যাবে 150। তাহলে 0 0 0 কাটলাম, তারপর যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো 2 অনুপাত 3 অনুপাত 5, এইটা পাবো আমরা এ বি এবং সি এর অনুপাত। এবার এখানে আমাদেরকে কোশ্চেনে বলেছে যে টোটাল যে আমাদের 3টে ভাগ সেটা পরিমাণ হচ্ছে 3600 টাকা। তাহলে আমাদের অনুপাতে এখানে টোটাল সমাহার কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে 8 আর 3 হচ্ছে 10। তাহলে এই টোটাল 10 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 3600 টাকা। তাহলে 10 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 3600। আর বলেছে তৃতীয় অংশের পরিমাণ, তৃতীয় অংশের পরিমাণ মানে হচ্ছে সি এর মান, সি এর মান হচ্ছে 5 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি আমাদের 3600 টাকা হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে এর অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে তৃতীয় অংশের পরিমাণ হয়ে যাবে 1800 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8 দিয়েছে বোট অ্যান্ড স্ট্রিম থেকে, যেখানে বলেছে একজন মাঝি স্রোতের বিপরীতে 2 ঘন্টায় 6 কিলোমিটার চলে এবং 7.5 মিনিটে স্রোতের অনুকূলে 1.5 কিলোমিটার চলে। তাহলে বলেছে স্থির জলে 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে। তো এখানে অঙ্কটা একটু সহজই আছে, শুধুমাত্র আমাদেরকে ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করতে হবে। তো এখানে আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগ যদি আমরা এ ধরি স্থির জলে এবং স্রোতের বেগ যদি আমরা বি ধরি, তাহলে অনুকূলে বেগ মানে কত, স্রোতের অনুকূলে হচ্ছে এ প্লাস বি এবং স্রোতের প্রতিকূলে বেগ হয় এ মাইনাস বি, এইটুকু আমরা সবাই জানি। এবার কি বলেছে সেই সমীকরণগুলো গঠন করব। বলেছে স্রোতের বিপরীতে 6 কিলোমিটার যায়, তাহলে 6 কিলোমিটার যায়, স্রোতের বিপরীতে হচ্ছে গতি হচ্ছে এ মাইনাস বি, তাহলে 6/a - b ইজ ইকুয়াল টু কত টাইম কত বলেছে, এইটা বলেছে 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে পাবো 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a - b ইজ ইকুয়াল টু 3, এটুকু আমরা লিখতে পারি। তারপর কি বলেছে 1.5 কিলোমিটার চলে, তাহলে 1.5 সেটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে এ প্লাস বি, তাহলে 1.5 ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কতক্ষণ সময় লাগে, সেটা বলেছে 7.5 মিনিট। তাহলে উপরে লিখলাম 7.5। এবার এইটা আমাদের ঘন্টাতে পাওয়ার কথা, তার জন্য আমরা 7.5কে মিনিটকে আমরা ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 1.5 দিয়ে যদি 7.5 কাটি তাহলে এখানে আমরা পাই 5, আর 5 দিয়ে 60কে কাটলে পাই 12। তাহলে এখানে আমরা এ প্লাস বি ইজ ইকুয়াল টু পেলাম 12। তাহলে এইটা পেলাম আমরা দ্বিতীয় সমীকরণ, আর a - b ইজ ইকুয়াল টু 3 এটা পেয়েছি প্রথম সমীকরণ। তাহলে এই সমীকরণগুলো যদি আমরা সমাধান করি তাহলে এখানে a - b যদি বসাই ইজ ইকুয়াল টু 3 বসালাম, তাহলে b কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2a ইজ ইকুয়াল টু 12 আর 3 হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু লিখতে পারি কত, 15 ডিভাইডেড বাই 2। এইটা আমরা কি পেলাম, এইটা পেলাম a ধরেছিলাম স্থির জলে নৌকার বেগ, তার মানে আমাদেরকে স্থির জলে কত কিলোমিটার 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে সেটা বার করতে বলেছে। তাহলে আমাদের যখন নৌকার বেগটা স্থির জলে পেয়ে গেলাম তখন আমাদের টোটাল ডিস্টেন্সটা কত বলেছে, ডিস্টেন্স বলেছে 30 ঘন্টা, 30 ঘন্টা ডিভাইডেড বাই তার গতিবেগ, তার মানে হচ্ছে 15/2, 2টা উপরে চলে যাবে। তাহলে এখানে এরকমভাবে পেলাম, তাহলে এইটা হচ্ছে এত ঘন্টা সময় লাগবে 30 কিলোমিটার যেতে। তাহলে 15 দিয়ে যদি 30কে কাটি তাহলে পাবো 2, তাহলে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 ঘন্টা সময় লাগবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, এটা একটা ডেটা ইন্টারপ্রিটেশন দিকে দিয়েছে, যেখানে বলেছে এ ওম্যান জগড এভরি মান্থ ইন 2022 অ্যাজ পার দ্য গিভেন টেবল। মানে বলেছে একজন মহিলা আছে, সে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে এরকমভাবে ডিসেম্বর পর্যন্ত কোন মাসে কতটা জগিং করেছে বা দৌড়েছে বা হেঁটেছে সেটা আমাদেরকে ডেটা আকারে দেওয়া আছে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য মিন ডিস্ট্যান্স জগড বাই দ্য ওম্যান ইন দ্য ইয়ার 2022। মানে বলেছে 2022 সালে সেই মহিলা, মিন মানে হচ্ছে এখানে অ্যারিথমেটিক মিন মানে যেটা আমরা অ্যাভারেজ বলে জানি, তাহলে সে গড় কতটা ডিস্টেন্স প্রতি মাসে কভার করেছে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে গড় বার করা মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বার করে সেটাকে আমাদের টোটাল মান্থ হচ্ছে 12 দিয়ে ডিভাইড করা। তো এখানে দেখো যোগফল করা খুবই সুবিধা হবে, কারণ সবগুলো নিচে হচ্ছে আমাদের সবগুলো পাশে 0 আছে। তাহলে আমরা প্রথম সংখ্যাগুলোকে যদি যোগ করতে যাই তাহলে এখানে কত পাবো, 9 আর 6 পাবো 15, 15 আর 3 পাবো 18, 18 আর 3 পাবো 21, 21 আর 3 পাবো 24, 24 আর 6 পাবো 30, 30 আর 6 পাবো 36, আর 9 হচ্ছে 45, 45 আর 3 হচ্ছে 48, 48 আর 6 হচ্ছে 54, 54 আর 9 হচ্ছে 63, 63 আর 3 হচ্ছে 66, তার মানে হচ্ছে 66 হলো, আর তার সাথে একটা শূন্য, তার মানে এটা হচ্ছে 660 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স যিনি হচ্ছে টোটাল 2022 সালে কভার করেছেন। তাহলে 660 কিলোমিটার টোটাল ডিস্টেন্স হলো। এবার এটাকে আমরা ডিভাইড করবো কত দিয়ে, 12 দিয়ে, যেহেতু 12 মাস, তাহলে এটা আমরা কত পেয়ে যাবো, 5 12 60, আবার 5 12 60, অর্থাৎ অ্যাভারেজ যে ডিস্টেন্স তিনি প্রতি মাসে কভার করেছেন সেটা হচ্ছে 55 কিলোমিটার, যেটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, প্রতি মিনিটে 50 লিটার হারে একটি কিউবয়েডাল জলাধারে জল ঢালা হচ্ছে। জলাধারের আয়তন যদি 120 মিটার কিউব হয় তাহলে জলাধারটি ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে। তো এখানে আমাদের দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে প্রতি মিনিটে 50 লিটার করে জল ভরা হয়, সেটা হচ্ছে একটা কিউবয়েডাল জলাধার, কিউবয়েডাল মানে হচ্ছে আমাদের আয়তঘন আকারের। আর বলেছে জলাধারটির টোটাল আয়তন বলেছে 120 মিটার কিউব। এখানে দেখো আমাদের 50 লিটার দেওয়া আছে আর আয়তনটা দেওয়া আছে মিটার কিউবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের মিটার কিউব থেকে লিটার করব কিভাবে। তো আমরা জানি 1 মিটার কিউব মানে হচ্ছে আমাদের 1000 লিটার
লিকুইড হয়। তাহলে 1 মিটার কিউব যদি 1000 হয় তাহলে এখানে আমাদের 120 মানে কত লিটার হবে টোটাল? তাহলে টোটাল যে কিউবয়েডাল যে জলধার ছিল তার ভলিউম আমরা কত পাবো? ভলিউম পাবো 120 মাল্টিপ্লাইড বাই 1000, এইটা পাবো আমরা টোটাল ভলিউম। তারপরে বলেছে আমাদেরকে দেখো যে আমাদের 1 মিনিটে হচ্ছে টোটাল জল ঢোকে কতটা? 50 লিটার। তাহলে 1 মিনিটে যদি 50 লিটার জল ঢোকে তাহলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টাতে কত ঢুকবে? তাহলে এইটা ঢুকবে 50 মাল্টিপ্লাইড বাই 60। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ভলিউম পেলাম, আর এইটা হচ্ছে আমাদের 1 ঘন্টায় কতটা ঢোকে। তাহলে এইটাকে 50 মাল্টিপ্লাইড বাই 60 দিয়ে ডিভাইড করলে আমরা কত ঘন্টা সময় লাগবে পূরণ হতে সেটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা ভাগ দেবো কার? 50 মাল্টিপ্লাইড বাই 60। তাহলে এখানে যদি 60 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাই কত? 2। তারপর 50 দিয়ে যদি এখানে কাটি তাহলে এখানে পাবো আমরা কত? 20 হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে 20 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এটা আমাদের টোটাল 40 ঘন্টা সময়ে জলাধারটি ভর্তি হবে, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, 25 জন ছেলের গড় উচ্চতা আমাদেরকে 150 সেন্টিমিটার দেওয়া আছে। পরে শনাক্ত করা হয়েছিল যে গড় গণনার জন্য 160 সেন্টিমিটার একটি মানকে ভুল করে 135 সেন্টিমিটার ধরা হয়েছিল। তাহলে সঠিক গড় উচ্চতা কত? তাই আমাদের 25 জনের যে গড় সেটা আমাদেরকে দেওয়া আছে 150 সেন্টিমিটার। এবার বলেছে যে পরে পর্যবেক্ষণ করে দেখা গেল গণনার সময় 160 মিটার বা 160 সেন্টিমিটার একটা দৈর্ঘ্যকে আমাদের ধরা হয়েছিল 135 সেন্টিমিটার। তাহলে আমাদের যে অ্যাভারেজটা এসেছিল অর্থাৎ 150, সেটা আমাদের কম এসছে, তার থেকে বেশি আসার কথা। তাহলে সেই অ্যাভারেজটা আমাদের কত হবে সেটা বার করব। তাহলে আমাদের টোটাল যে অ্যাভারেজ বা অ্যাকচুয়াল যে অ্যাভারেজ আমরা বার করেছিলাম প্রথমে, সেটা ছিল আমাদের 150 সেন্টিমিটার। এবার বলেছে এখানে আমাদের অ্যাভারেজের গন্ডগোল হয়েছে কত? 160কে আমরা ধরেছি 135, তাহলে 160 থেকে আমরা 135 মাইনাস করব। এটা হচ্ছে আমাদের টোটাল যে ডেভিয়েশন হয়েছে সেটা। তাহলে এই ডেভিয়েশন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 25 জন স্টুডেন্ট, সেই 25 জন স্টুডেন্টের মধ্যে বা 25 জন ছেলের মধ্যে সমানভাবে ভাগ হবে। তাহলে যে ডেভিয়েশনটা হলো সেটাকে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে আমরা টোটাল অ্যাভারেজটা পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের 150 প্লাস 160 থেকে 135 বাদ দিলে এখানে পাই 25, আর এখানে ডিভাইডেড বাই 25। তাহলে এইটা যদি কাটি তাহলে হয় 1, তাহলে 150 প্লাস 1 তার মানে হচ্ছে 151 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অর্থাৎ কারেক্ট অ্যাভারেজ অফ হাইট। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, এটা দিয়েছে ট্রেন থেকে, যেখানে বলেছে 120 মিটার এবং 150 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 70 কিলোমিটার পার ঘন্টা এবং 52 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে চলেছে। তাহলে ট্রেনটি কত সময়ে প্রথম ট্রেনটি কত সময় দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে? তো এইগুলো অঙ্কগুলো হাজারবার করা হয়েছে, যেখানে আমাদের কী কী দরকার একটা হচ্ছে টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে 120 প্লাস 150। যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে তখন তারা নিজেদের দৈর্ঘ্যের যে যোগফল সেটাকে অতিক্রম করে। তাহলে এখানে আমরা টোটাল ডিস্ট্যান্স দুটোকে যোগ করলে কত পাবো? এইটা পাবো আমরা 270 মিটার। এবার বলেছে একই দিকে চলেছে, একই দিকে চলা মানে হচ্ছে তাদের যে রিলেটিভ স্পিডটা পাবো সেই স্পিডটা অর্থাৎ রিলেটিভ স্পিড দুটোর ক্ষেত্রে আমরা মাইনাস করে দেবো। তাহলে 70 কিলোমিটার পার ঘন্টা থেকে 52 কিলোমিটার পার ঘন্টা যদি মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাবো? 18 কিলোমিটার পার ঘন্টা। এইটা হচ্ছে আমাদের ট্রেন দুটির রিলেটিভ স্পিড। কিন্তু আমাদের এখানে বলেছে সেকেন্ড চেয়েছে, তাহলে কিলোমিটার পার ঘন্টা যে গতিবেগটা আছে সেটাকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য এটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 5 এর 18 দিয়ে। তাহলে 18 কাটবে, তাহলে রিলেটিভ স্পিডটা আমরা পাবো 5 মিটার পার সেকেন্ড। এবার বলেছে টাইম কত লাগবে? তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে টোটাল ডিস্ট্যান্স এখানে আমরা পেয়েছি 270, আর স্পিড আছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 5 5 হচ্ছে 25, 2 থাকে, আর 4 5 হচ্ছে 20। তাহলে এখানে টোটাল 54 সেকেন্ডে তারা অর্থাৎ প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13, 2 বছরে 85,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ, যেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি, এবং সরল সুদের মধ্যে পার্থক্য দেওয়া আছে 850 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? তো এই অঙ্কগুলো আমরা একটা ফর্মুলা জানি যেটা দিয়ে আমাদের খুব সহজে হয়ে যাবে। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে 2 বছরের মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ ডিফারেন্স সেটা হচ্ছে 2 বছরের জন্য যেটা হয় সেটা হচ্ছে পি ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে 2 বছরের পার্থক্যের ফর্মুলা। এই ফর্মুলাটাই আমাদের 3 বছরের জন্য কি হবে? তাহলে D3 যদি করি তাহলে এখানে হয় পি ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার ইন্টু 3 প্লাস আর বাই 100। এইটা হচ্ছে আমাদের 2 বছরের ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের 3 বছরের ডিফারেন্স। এই অঙ্কটা ক্ষেত্রে আমাদেরকে বলেছে 2 বছরের ডিফারেন্স দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথম ফর্মুলাটা যদি আমরা কাজে লাগাই তাহলে এখান থেকে কি পাবো? দেখো আমাদেরকে শুধুমাত্র সুদের হার বার করতে বলেছে আর বাকি সব ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমরা ডিফারেন্সটা যদি বসাই তো ডিফারেন্সটা দেওয়া আছে 850 ইজ ইকুয়াল টু আমাদের আসল বা পি দেওয়া আছে এখানে 85,000, আর এইটা আমরা লিখবো আর বাই 100 স্কোয়ার, মানে আমরা দুবার লিখতে পারি। তাহলে এখানে লিখবো আর বাই 100। তাহলে এখানে দেখো
850-এর একটা শূন্য এবং 85,000 একটা শূন্য কাটলাম। তারপরে 85 দিয়ে যদি 8,500 কাটি তাহলে এখানে আমরা কত পাবো, 100 পাবো। আর এই উপরের 100 দিয়ে নিচের 100 দিয়ে একটা যদি কাটি তাহলে এদিকে কিছু নয় মানে 1 আছে। তার মানে r/100 = যদি 1 হয় তাহলে r স্কোয়ার = আমরা কত লিখতে পারি, r স্কোয়ার = 100। তাহলে r স্কোয়ার যদি যদি 100 হয় তাহলে r এর করলে আমরা 100 বর্গমূল মানে হচ্ছে 10%। এইটা হয়ে যাবে আমাদের নির্ণেয় সুদের হার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 14 বলেছে একটি দোকান 500 টাকা একটি আইটেম বিক্রি করে 25% লাভ করে। পরে পুরনো স্টক শেষ করার জন্য স্টোরটি আইটেমের উপর বা প্রত্যেকটা বস্তুর উপর যদি 20% করে দাম কমিয়ে দেয়, তাহলে নতুন দোকানের যে নতুন যে শতাংশ বা লাভ বা ক্ষতি সেটা কত পার্সেন্ট হয়েছে আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমরা 25% মানে আমরা কত জানি, 25 ডিভাইডেড বাই 100। তার মানে এইটা আমরা লিখতে পারি 1/4। এবার 1/4-এর ওপর যখন আমাদের 25% লাভ বলবে তখন 4 ইউনিটের উপর যদি আমরা 1 ইউনিট লাভ করি তাহলে সেটা আমরা লিখতে পারি 5/4। তাহলে বলেছে 500 টাকা বিক্রি করে 25% লাভ করে, তাহলে লাভ মানে হচ্ছে এখানে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত, 500 টাকা। তাহলে এখান থেকে 4 ইউনিট মানে হচ্ছে আমাদের টোটাল যে সিপি সেটা কত পাবো, 5 দিয়ে যদি 500 কাটি তাহলে এখানে পাবো 100। তাহলে সিপি আমরা পেয়ে যাবো কত, 400 টাকা। অর্থাৎ আমাদের অরিজিনাল যে সিপি বা কস্ট প্রাইস সেটা হচ্ছে আমাদের 400 টাকা। তারপর বলেছে এই যে সিপির উপর আমাদের বলেছে 20% দাম কমানো হয়েছে। আবার 20% মানে আমরা কত জানি, 20% মানে আমরা জানি 1/5। এই 5 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট কমানো হয় মানে হচ্ছে 20% কমানো, তাহলে এটা আমরা ভগ্নাংশটা লিখতে পারি 4/5। তাহলে আমরা যে সিপিটা পেলাম অর্থাৎ 400 টাকা যে সিপিটা পেয়েছি সেটার উপর যদি আমাদের দামটা কমানো হয় তাহলে এটা আমরা এখন দাম কত পাবো, 4/5। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 5 40 অর্থাৎ 80 আর 4 হচ্ছে 32। তাহলে এই 320 টাকা যেটা পেলাম সেটা হচ্ছে এখন আমাদের নিউ সিপি অর্থাৎ নতুন কস্ট প্রাইস। তারপর বলেছে এই যে নতুন যে কস্ট প্রাইসটা পেলাম, তাহলে এই নতুন যে কস্ট প্রাইসটা পেলাম সেই কস্ট প্রাইসটা যেটা পেলাম সেটার উপরে আবার প্রত্যেকটা আইটেমের উপর 20% লাভ 25% লাভ করে। 25% প্রত্যেকটা আইটেমের উপর করেই। তাহলে এখন পুরনো যে সিপিটা পেয়েছিলাম সেটার উপরে আমাদের 25% লাভ করে 500 টাকা বেঁচেছিল। আবার নতুন যে সিপি পেলাম সেটার উপরে সে 25% লাভ করে প্রত্যেকটা জিনিস বেচবে। তাহলে এখানে নতুন যে আমাদের এসপিটা হবে তাহলে সেটা কত পাবো, নতুন যে সিপিটা ছিল সেটার উপর 25% লাভ মানে এখানে আমরা লিখতে পারি 5/4। তাহলে এটা যদি কাটি তাহলে এইটা হবে 4 32, তার মানে ওইটা হয়ে যাবে 5 40, তার মানে হচ্ছে 400 টাকা। তাহলে এই 400 টাকা যেটা পেলাম সেটা কি পেলাম, এই 400 টাকাটা আমরা পেলাম এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে আমাদেরকে বলেছে যে প্রথমে যে আমরা ক্রয় মূল্যটা পেয়েছিলাম সেটা কত পেয়েছিলাম, 400 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে কমা বলার পরে আমাদের এসপি বা বিক্রয় মূল্য যেটা পেলাম সেটা পেলাম 400 টাকা। তাহলে এখানে আমাদের কোন শর্তটা সঠিক হয়েছে, সেটা হচ্ছে আমাদের কোনো লাভ বা ক্ষতি হয়নি অর্থাৎ নো প্রফিট নো লস। অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 180 সেন্টিমিটার স্কোয়ার। যদি দুটি সমান্তরাল বাহু 28 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হয় তবে সমান্তরাল বাহুগুলির মধ্যে দূরত্ব কত। তো আমাদের ট্রাপিজিয়ামের একটা ছবি যদি আঁকার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, যেখানে আমাদেরকে বলা আছে সমান্তরাল বাহুগুলির মধ্যে দূরত্ব অর্থাৎ এর হাইট এইচটা আমাদেরকে বার করতে বলেছে। আর সমান্তরাল বাহুর একটা বলেছে 28 সেন্টিমিটার, তাহলে বড় বাহুটা যদি 28 সেন্টিমিটার তাহলে এটা হবে আমাদের 28, আর উপরেরটা বলেছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে আমাদের ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের ফর্মুলা হয় বা এরিয়া হয় আমাদের হাফ মাল্টিপ্লাইড বাই সমান্তরাল বাহু দুটির যোগফল মাল্টিপ্লাইড বাই তাদের উচ্চতা বা হাইট। তো এখানে আমাদেরকে ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমাদেরকে এইচটা বার করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে দেখো, আমাদের ভ্যালুগুলো যদি পুট করি তাহলে এখানে লিখতে পারি হাফ মাল্টিপ্লাইড বাই সমান্তরাল বাহু দুটির যোগফল তার মানে হচ্ছে 28 প্লাস 12, তার মানে এখানে আমরা লিখতে পারি 40 মাল্টিপ্লাইড বাই এইচ ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 180। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে এখানে 0 0 কাটলো, এখান থেকে 2 কাটলো, আর এখান থেকে 18কে 2 দিয়ে কাটলে পাবো 9। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত, 9 সেন্টিমিটার। তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে, যেখানে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে শুধুমাত্র সমাধান করে আমাদের ভ্যালুটা বার করতে হবে। তো এখানে একটা জিনিস আলাদা আছে, যেটা হচ্ছে 8 - 3 এর মাথায় যে বারটা আছে সেই বারটা মানে হচ্ছে আমাদের প্রথমে যে বদমাশের নিয়ম অনুযায়ী জানি সেটা হচ্ছে আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। যখন আমাদের কোনো বার থাকবে তখন আমরা সেই বারের সমাধানটা প্রথমে করে নেব, তারপরে আমাদের ব্র্যাকেটের যে অর্ডার সেটা আমরা ফলো করব। তাহলে এখানে যদি আমরা একই রকমভাবে সলভ করার চেষ্টা করি তাহলে কী হবে দেখো, এখানে হচ্ছে আমাদের এই পার্টটা যদি আগে করি তাহলে এই পার্টটা করলে -1 আর -2 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত পাবো, +2 পাবো। তাহলে +2 এর সাথে যদি আমরা 5 অ্যাড করি তাহলে এখানে কত পাবো,
7 পাবো। এই 7-এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো আমরা 21। তাহলে এখানে আমরা 21টা লিখে দেবো। তাহলে এই পুরো যে ভ্যালুটা সেটা আমরা পেলাম 21, তার আগে একটা প্লাস আছে। তারপরে যদি আমরা এই পার্টটা ক্যালকুলেশন করি তাহলে দেখো 8 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে এখানে কত হবে, তাহলে এখানে হবে 5। 5-এর আগে মাইনাস ছিল, তাহলে তার আগে 2 ছিল, তাহলে এইটা ছিল ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানে -2 আর -5 যদি অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাই, -7 পাই। তাহলে এই -7 ছিল, এই -7-এর সাথে যদি আমরা -3 অ্যাড করি, অর্থাৎ এখানে আমাদের কত এলো দেখার চেষ্টা করো। এই যে পুরো ভ্যালুটা পেলাম সেটা আমরা পেয়েছি -7। এই -7-এর সাথে আমাদের -3টা মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে এইটা আমরা যদি অ্যাড করি তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো +21। এই প্লাস যে 21টা সেটা ব্র্যাকেটের ভেতরে আছে, তার আগে মাইনাস আর তার আগে আছে 71, আর তার সাথে আমাদের এই 21টাও প্লাস আকারে আছে। এবার এখানে দেখো 71 মাইনাসে প্লাসে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো -21, আর এখানে ছিল +21। তাহলে -21 +21 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার লাস্ট পর্যন্ত থাকলো 71, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 দিয়েছে সিম্পল ইন্টারেস্ট থেকে, যেখানে বলেছে 1 বছরের জন্য কোনো আসল এবং মোট মূলধনের যে অনুপাত সেটা দেখা হচ্ছে আমাদেরকে 5:6। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে প্রথমটা 5 যদি আমাদের আসল এবং 6 যদি আমাদের মূলধন হয়, তাহলে এখানে আমাদের সুদ কত হয়েছে 1 বছরে, 1 ইউনিট সুদ হয়েছে। সেই 1 ইউনিট সুদের হার মানে হচ্ছে 1/5, আর সেটাকে মাল্টিপ্লাই করবো আমরা কত দিয়ে, 100 দিয়ে। তাহলে এখানে আমরা 20% পেয়ে যাবো সুদের হার। এটা হচ্ছে একদম সহজ অঙ্ক, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, 0.08 এবং 0.32 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আমরা এর আগে 3-4 বার অনেকবার করেছি। তো মধ্য সমানুপাতি মানে হচ্ছে যদি আমাদেরকে 3টে নাম্বার দেওয়া থাকে a b c, তাহলে b যদি এদের মধ্য সমানুপাতি হয় তাহলে b এর ভ্যালুটা হয় √a × c, অর্থাৎ যে দুটি আমাদের সংখ্যা দেওয়া থাকবে তাদের গুণফলের বর্গমূল করলে আমরা মধ্য সমানুপাতিটা পাবো। একই রকম ভাবে এটা যদি আমরা দুটো সংখ্যাকে গুণ করে বর্গমূল করি তাহলে আমরা এখানে 0.08 কে আমরা কত লিখতে পারি, 8/100। একই রকমভাবে 0.32কে আমরা লিখতে পারি 32/100। তাহলে এইটা যদি আমরা এবার করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো দেখো, 8 থেকে যেটা আছে 8কে যদি আমরা লিখি যে 4 × 2 × 32 উপরে, আর নিচে হচ্ছে 100 × 100। তাহলে এখানে দেখো 4-এর যদি আমরা বর্গমূল করি তাহলে পাই 2, আর 32কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাই 64। 64 বর্গমূল করলে আমরা কত পাই, 8 পাই। আর নিচে দুটো 100 থেকে আমাদের একটা 100 বাইরে আসবে, তাহলে উপরে হচ্ছে আমাদের 16, নিচে হচ্ছে 100। তাহলে এটা যদি ভাগ করি তাহলে এখানে 0.16 এইটা হয়ে যাবে আমাদের মধ্য সমানুপাতি, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। বলেছে একজন পুরুষ 12 দিনে এবং একজন মহিলা 10 দিনে একটি কাজ শেষ করতে পারে। দুজন পুরুষ এবং 3জন মহিলা বিকল্প দিনে কাজ করে, এবং পুরুষরা যদি প্রথম দিকে শুরু করে তারপরে যদি মহিলা কাজ করে তাহলে কত দিনের মধ্যে কাজটি শেষ হবে? তো এখানে আমাদেরকে বলা আছে যে একজন পুরুষকে যদি আমরা এম এবং মহিলাকে যদি ডাব্লিউ দ্বারা ডিনোট করি তাহলে m × 12 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি w × 10। এইটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা কি পাবো, মেন / ওমেন যদি করি তাহলে আমরা মেন এবং ওমেনের এফিসিয়েন্সি রেশিওটা পাবো। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে পাই 6, 10কে 2 দিয়ে কাটলে পাই 5। তাহলে এটা আমরা কত পাবো, এটা পাবো 5/6, অর্থাৎ এখানে মেন এবং ওমেনের যে এফিসিয়েন্সি সেটা আমরা পেলাম 5:6। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা কত পাবো, টোটাল ওয়ার্ক যে কোনো একটা এফিসিয়েন্সিকে যে কোনো একদিকে বসিয়ে দাও। তাহলে আমরা ওমেনের এফিসিয়েন্সিটা যদি বসিয়ে দিই তাহলে ওমেনের এফিসিয়েন্সি 6, সেটাকে মাল্টিপ্লাই করবো 10 দিয়ে, তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক পাবো কত, 60 ইউনিট। এবার বলেছে যে প্রথম দিন 2জন পুরুষ কাজ করে, তারপরের দিন 3জন মহিলা কাজ করে, বিকল্প দিনে কাজ করে। তার মানে হচ্ছে তাই যে প্রথম দিন যদি 2জন পুরুষ কাজ করে তারপরের দিন হচ্ছে আমাদের 3জন মহিলা কাজ করে। তাহলে প্রথম দিন কাজ করে 2জন পুরুষ এবং তারপরের দিন কাজ করে 3জন মহিলা। তাহলে এইটা টোটাল কত দিনের কাজ, এটা হচ্ছে 2 দিনের কাজ। তাহলে প্রথম দিন যে 2জন পুরুষ এবং তৃতীয় দিন যে 3জন মহিলা কাজ করে, তাহলে 2 দিনে এদের কত ইউনিট কাজ করে সেটা প্রথমে দেখবো। তাহলে এদের এফিসিয়েন্সি যেটা সেটা আমরা তো জানি। তাহলে মেনের এফিসিয়েন্সি কত, 5। তাহলে 2 দিনে 2 গুণিত 5 করলে কত হবে, 10, প্লাস ওমেনের এফিসিয়েন্সি জানি আমরা 6, তাহলে 3 6 কত হবে, 18 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কত পেলাম, 28 ইউনিট হচ্ছে কাজ করে কত দিনে, 2 দিনে। অর্থাৎ 2জন পুরুষ এবং 3জন মহিলা যদি অল্টারনেট হিসেবে কাজ করে তাহলে 28 ইউনিট কাজ আমাদের কমপ্লিট হয়ে যায় 2 দিনের মধ্যে। আর আমাদেরকে টোটাল কাজ করতে হবে সেটা হচ্ছে 60 ইউনিট কাজ। তাহলে এখানে আমরা এবারে বোঝার চেষ্টা করো যে 28 ইউনিট যে কাজ সেটা আমাদের কত দিনে হয়, 2 দিনে। এই 28কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের টোটাল কাজ পাবো কত, 56 ইউনিট কাজ।
তাহলে এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হচ্ছে আমাদের 4 দিন সময় গেল। 4 দিনের সময় আমাদের 56 ইউনিট কাজ করা কমপ্লিট হয়ে গেল। তারপরে আরও আমাদের 4 ইউনিট কাজ করতে হবে, যেহেতু আমাদের টোটাল ওয়ার্ক ছিল কত 60 ইউনিট, তাহলে 56 আর 4 ইউনিট যদি কাজ করি তাহলে আমাদের টোটাল 60 ইউনিট কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই 4 ইউনিট কাজ কারা করবে? যখন আমাদের দুটো সাইকেল কমপ্লিট হয়েছে তখন 4 দিন কাজ হয়েছে মানে 2 জন পুরুষ 3 জন মহিলা, 2 জন পুরুষ 3 জন মহিলা, এরকমভাবে 4 দিন কাজ হয়েছে। তারপরে আবার যখন কাজ শুরু করবে তখন এই 2 জন পুরুষ কাজ শুরু করবে। তাহলে এই 2 জন পুরুষ যখন কাজ শুরু করবে তখন হচ্ছে তারা হচ্ছে একদিনে কাজ করে কত 10 ইউনিট, আর আমাদের কাজ বাকি আছে কত 4 ইউনিট। তাহলে একদিনে যদি 10 ইউনিট কাজ করে তাহলে 4 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 4/10, 4/10 মানে আমরা লিখতে পারি 2/5, তাহলে প্লাস 4 প্লাস 2/5 দিন, এইটা হচ্ছে আমাদের টোটাল দিনের সংখ্যা। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 4 প্লাস 2/5, এটাও লসাগু করলে হয় 4 5 20 আর 2 হচ্ছে 22, তার মানে এটা 22/5 দিনে হচ্ছে টোটাল ওয়ার্কটা শেষ হবে, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20, একজন সাইকেল আরোহী 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 15 কিলোমিটার ভ্রমণ করে এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে আরও 15 কিলোমিটার ভ্রমণ করেন। তাহলে পুরো যাত্রায় সাইকেল আরোহীর গড় গতি কত? তো এখানে আমরা গড় গতি বা অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু জানি টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এখানে আমরা টোটাল ডিস্ট্যান্স এবং টোটাল টাইমটা বার করার চেষ্টা করব। তো এখানে টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে প্রথমে 15 কিলোমিটার যান, তারপরে 15 কিলোমিটার যান, তাহলে এখানে আমরা টোটাল ডিস্ট্যান্স ডি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 30 কিলোমিটার। এবার আমরা টোটাল টাইমটা বার করব। তাহলে টোটাল টাইম আমাদের কত হবে দেখো, প্রথম ক্ষেত্রে গেছে 15 কিলোমিটার আর গতি ছিল 10 কিলোমিটার পার ঘন্টা। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে সে অতিক্রম করেছে 15 কিলোমিটার আর এক্ষেত্রে তার গতি ছিল 20 কিলোমিটার পার ঘন্টা। তাই এটা যদি আমরা লসাগু করে টাইমটা বার করি তাহলে নিচে যদি 20 লসাগু করি তাহলে উপর হবে 30 প্লাস 15, তার মানে হচ্ছে এটা 45 ডিভাইডেড বাই 20, এটা হচ্ছে আমার টোটাল টাইম। তাহলে ডিস্টেন্স পেয়েছি, টাইম পেয়েছি, তাহলে এবার অ্যাভারেজ স্পিডটা বার করব। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের কত হবে দেখো, টাইমটা পেয়েছি 45/20, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স, তার মানে 30, আর এটা টাইমটা ছিল 45/20, 20টা উপরে চলে গেল, তাহলে এইটা পেলাম আমরা অ্যাভারেজ স্পিড, তাহলে এটা পেলাম 30। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে দেখো, 15 দিয়ে 30কে কাটলে পাবো 2, 15 দিয়ে 45 কাটলে পাবো 3, তাহলে উপরে পেলাম 40 আর নিচে পেলাম 3। তাহলে এইটা যদি ভাগ করি তাহলে 3 × 39, তার মানে 13.33 উত্তর পাবো, যেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।